হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তো চলো আজকে আমাদের ইন্ডিয়ান পলিটি সেট 14, ঠিক আছে, মিসলেনিয়াস সেট শুরু করা যাক। চলো। In the appointment of a governor in a state is made as per the provision of the constitution under article, অর্থাৎ গভর্নরের যে অ্যাপয়েন্টমেন্ট সেটা কোন আর্টিকেলে বলা আছে। আর্টিকেল 153 যদি আমরা দেখি, এখানে বলা আছে দেয়ার shall be a governor of each state, a governor of এজ স্টেট, অর্থাৎ এখানে এজ স্টেটে একজন করে গভর্নরের কথা বলা আছে। আর্টিকেল 154 যদি আমরা দেখি, তাহলে এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট, এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেটের কথা বলা আছে। ওকে। আর্টিকেল 155 যদি আমরা দেখি, তাহলে অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নরের কথা বলা আছে, অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নরের কথা বলা আছে। আর আর্টিকেল 156 এ কি বলা আছে, টার্ম অফ দ্য অফিস অফ দ্য গভর্নর, টার্ম অফ দ্য অফিস অফ দ্য গভর্নর। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টমেন্ট অফ এ গভর্নর ইন এ স্টেট বলতে এই অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হয়নি। এই অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর, অর্থাৎ গভর্নর কার দ্বারা অ্যাপয়েন্টমেন্ট হবে, বাই প্রেসিডেন্টের দ্বারা উনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হবেন। সেম ভাবে আর্টিকেল 156 এ যে টার্মের কথা বলা আছে গভর্নরের, উনি কতদিন অবধি থাকতে পারবেন না, ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। নর্মাল টার্ম কিন্তু আমাদের 5 ইয়ার্স, কিন্তু উনি হোল্ড করতে পারবেন পোস্টটা ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। তাহলে এখানে অ্যাকচুয়াল কোন অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হয়েছে, যে দেয়ার শ্যাল বি এ গভর্নর অফ ইন্ডিয়া, এইটার কথা হচ্ছে বলা আছে আমাদের আর্টিকেল 153 তে, এইটার কথা এখানে বলা আছে। আচ্ছা, এইখানে এইট স্টেটের যে কনসেপ্টটা, এখানে সেভেন্থ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেভেন্থ শিডিউল নয়, সেভেন্থ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956 এর মাধ্যমে এটাকে চেঞ্জ করা হয়, যে বলা হয় যে একজন গভর্নর টু অর মোর স্টেটের ক্ষেত্রে দায়িত্ব নিতে পারবেন, অর্থাৎ দুই অথবা ততোধিক স্টেটের ক্ষেত্রে একজন গভর্নরও থাকতে পারেন। এটাই আর্টিকেল 153 তেই অ্যাড করা হয় বাই সেভেন্থ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956। অর্ডিন্যান্স অফ এ গভর্নর হ্যাজ টু বি পাসড বাই অ্যাসেম্বলি উইথিন। আচ্ছা, অর্ডিন্যান্স কি? অর্ডিন্যান্স অর্থাৎ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে স্টেট অ্যাসেম্বলি যখন কোন রকম সেশনে থাকবে না, ঠিক আছে, তিনটে সেশন হয় আমাদের, বাজেট সেশন, মনসুন সেশন এবং উইন্টার সেশন। আচ্ছা, এই স্টেট অ্যাসেম্বলি যখন আমাদের এই সেশনে থাকবে না, তখন গভর্নরের কাছে পাওয়ার আছে, যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন আসে গভর্নর কি জারি করতে পারে, অর্ডিন্যান্স, ঠিক আছে। সেম ভাবে অর্ডিন্যান্স কত নম্বর আর্টিকেলের মাধ্যমে জারি করতে পারে, 213 নম্বর আর্টিকেল। সেম ভাবে আমি যদি সেন্ট্রাল বা ইউনিয়নের ক্ষেত্রে দেখি, ইউনিয়নের ক্ষেত্রে অর্ডিন্যান্স জারি করার পাওয়ার কার কাছে আছে, না প্রেসিডেন্টের কাছে আছে, বাই আর্টিকেল 123, 123 নম্বর আর্টিকেলের মাধ্যমে। তাহলে এটা অর্ডিন্যান্স কত দিনের মধ্যে অ্যাসেম্বলিতে পাস হতে হবে, ওটা 6 উইকস এর মধ্যে পাস হতে হবে, ঠিক আছে। 6 উইকস ইজ দ্য অ্যান্সার। চলো। Executive power of the state in bestowed on the governor by which article of the Indian Constitution? আচ্ছা, এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট, এটার কথা আমরা একটু আগেই দেখেছিলাম ফার্স্ট কোশ্চেনে। এটা যে গভর্নর ওপর বেস্টোড করা আছে, এটা হচ্ছে আর্টিকেল 154-এ বলা আছে, 154 নম্বর আর্টিকেলে। 153 নম্বর আর্টিকেলে কি বলা আছে, দেয়ার শ্যাল বি প্রেসিডেন্ট, গভর্নর অফ এ স্টেট, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যেটা আমি বলতে চাইছিলাম ওটা হচ্ছে 52 নম্বর আর্টিকেল, মানে 52 প্লাস 101 যদি করো, তাহলে আমাদের গভর্নর আর্টিকেল। দেয়ার শ্যাল বি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, 52 নম্বর আর্টিকেল। দেয়ার শ্যাল বি এ গভর্নর অফ এ স্টেট, 153 নম্বর আর্টিকেল, ঠিক আছে, 153। আচ্ছা, সেম ভাবে এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন কার কাছে বেস্টেড আছে, না আমাদের প্রেসিডেন্টের কাছে। এটা হচ্ছে আর্টিকেল যদি দেখি আর্টিকেল 53 তে বলা আছে এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন, এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন, এটা কাকে দেওয়া আছে, আমাদের প্রেসিডেন্টকে দেওয়া আছে। সেম ভাবে +101 মানে 154 আমরা যদি দেখি, তাহলে এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেটের কথা বলা আছে, যেটা কার কাছে বেস্টড আছে, গভর্নরের কাছে। এটা হচ্ছে আমাদের আর্টিকেল 154।
আর আর্টিকেল 155 কি বলছে? অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নরের কথা বলছে, বাই কার দ্বারা? প্রেসিডেন্টের দ্বারা। আর আর্টিকেল 156 এ কি বলছে? টার্ম অফ দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট, সরি, গভর্নরের কথা বলছে। কতদিন টার্ম হোল্ড করবে? ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট ওমেন চিফ মিনিস্টার ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? ফার্স্ট ওমেন চিফ মিনিস্টার ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া যদি বলা হয়, ইনি হচ্ছেন সুচেতা কৃপালিনী। ঠিক আছে? সুচেতা কৃপালিনী কোথাকার চিফ মিনিস্টার ছিলেন? ইনি ইউপির চিফ মিনিস্টার ছিলেন। ইন্ডিপেন্ডেন্সের পর ফার্স্ট ওমেন চিফ মিনিস্টার হন ইউপির। ঠিক আছে? প্রবাবলি টেনিওর হচ্ছে 1962 থেকে 1967। 1967, ঠিক আছে? এটা একবার দেখে নেবে। ওকে, আচ্ছা, ফার্স্ট ওমেন গভর্নর যদি বলা হয় তাহলে হচ্ছে আমাদের সরোজিনী নাইডু। ইনি কিন্তু ফার্স্ট ওমেন গভর্নর অফ ইন্ডিয়া। মানে গভর্নর অফ ইন্ডিয়া বলতে কোন একটা স্টেটের গভর্নর ছিলেন। কোন স্টেটের গভর্নর ছিলেন? ইউপি। ইনি কিন্তু ইউপির ফার্স্ট গভর্নর আফটার ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে? তো 1947 সালে যখন ইন্ডিপেন্ডেন্ট হয় তখন ইউপির ফার্স্ট গভর্নর ছিলেন আমাদের সরোজিনী নাইডু। আর সরোজিনী নাইডু আইএনসি প্রেসিডেন্ট ছিলেন কত সালে? 1925। ইনি কিন্তু ফার্স্ট ওমেন, ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট। এই জায়গাটা একটু ক্লিয়ার রাখো। ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট অফ আইএনসি। আচ্ছা, ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট যদি বলা হয় তিনি কিন্তু অ্যানি বেসান্ত, 1917 সালে। কিন্তু ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট অফ আইএনসি যদি বলা হয় তিনি কিন্তু সরোজিনী নাইডু। আচ্ছা, বিজয় লক্ষ্মী পণ্ডিত। বিজয় লক্ষ্মী পণ্ডিত হচ্ছে আমাদের ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির ফার্স্ট ওমেন মেম্বার। ঠিক আছে? ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। আচ্ছা, অমৃতা কর হচ্ছে আমাদের ফার্স্ট কি বলবো, হেলথ মিনিস্টার। ঠিক আছে? রাজকুমারী অমৃতা কর আমাদের কি ছিলেন? ফার্স্ট হেলথ মিনিস্টার। হেলথ মিনিস্টার। ওকে, চলো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটস ডাজ নট হ্যাভ বাইক্যামেরাল লেজিসলেচার? এদের মধ্যে কার বাইক্যামেরাল লেজিসলেচার নেই? বাইক্যামেরাল লেজিসলেচার মানে কি? মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। অর্থাৎ স্টেটের ক্ষেত্রে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আমরা প্রত্যেকটা স্টেটে দেখি, কিছু কিছু স্টেটের ক্ষেত্রে আমরা লেজিসলেটিভ কাউন্সিল দেখি। এটাকে বলা হয় বিধানসভা, এটাকে বলা হয় বিধান পরিষদ। ওকে, এইটা হচ্ছে আমাদের টোটাল 6টা স্টেটে আছে এবং এটা একটা জোড়ায় জোড়ায় আছে। এই জন্য এটা মনে রাখা খুব সহজ। জোড়ায় জোড়ায় কিরকম? না, আমরা যদি দেখি তাহলে এখানে আছে মহারাষ্ট্র স্টেট, তার পাশেই আছে কর্ণাটকা স্টেট, মাঝখানে গোয়া আছে, গোয়াতে থাকে না। এই মহারাষ্ট্র এবং কর্ণাটকা, এটা হচ্ছে আমাদের বাইক্যামেরাল লেজিসলেচার আছে। সেম ভাবে আমরা যদি এদিকে দেখি তাহলে এখানে আছে অন্ধ্রপ্রদেশ স্টেট এবং তার উপরেই আছে তেলেঙ্গানা স্টেট। এই দুটোতে আবার বাইক্যামেরাল লেজিসলেচার আছে। আবার একটু উপরে দেখলে এখানে আছে ইউপি এবং তার পাশেই আছে হচ্ছে বিহার। এই দুটোতে আবার বাইক্যামেরাল লেজিসলেচার আছে। এই টোটাল 6টা স্টেটে আমাদের বাইক্যামেরাল লেজিসলেচার আছে, অর্থাৎ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং লেজিসলেটিভ কাউন্সিল আছে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এমপি। এমপির ক্ষেত্রে আমাদের বাইক্যামেরাল লেজিসলেচার নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি দেখি, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাইক্যামেরাল লেজিসলেচার কিন্তু ছিল টিল 1969, 1969 অব্দি আমাদের বাইক্যামেরাল লেজিসলেচার ছিল। কিন্তু 1969 সালে কি হয়, লেজিসলেটিভ কাউন্সিলটাকে অ্যাবলিশ করে দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। ওকে, ইন হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন লেজিসলেটিভ রিলেশনস বিটুইন সেন্টার অ্যান্ড স্টেটস আর গিভেন? লেজিসলেটিভ রিলেশন বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট যদি বলা হয়, এটা হচ্ছে পার্ট 11, পার্ট 11-এ এটার কথা বলা আছে। পার্ট 10 আমরা যদি দেখি, পার্ট 10 কিসের সঙ্গে ডিলস করছে? ডিলস উইথ শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব। শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের সঙ্গে ডিল করছে হচ্ছে পার্ট 10। পার্ট 12 যদি আমরা দেখি, পার্ট 11-এ আমাদের সেন্টার স্টেট রিলেশনের কথা বলা আছে। পার্ট 12-এও সেন্টার স্টেট রিলেশনের কথা বলা আছে, কিন্তু ফিনান্সিয়াল রিলেশনের কথা বলা আছে। ফিনান্সিয়াল রিলেশনের কথা বলা আছে, অর্থাৎ ডিস্ট্রিবিউশন অফ রেভিনিউ বিটুইন ইউনিয়ন এন্ড স্টেটের কথা বলা আছে। আর এখানেই বলা আছে আমাদের ফিনান্স কমিশনের কথা। ফিনান্স কমিশনের কথা। ফিনান্স কমিশনের আর্টিকেল কত? 280 নম্বর আর্টিকেল। আচ্ছা, পার্ট 13 হচ্ছে কি, কিসের কথা বলছে? পার্ট 13 বলছে ডিলস উইথ ডিস্ট্রিবিউশন। পার্ট 13 হচ্ছে আমাদের রিলেটস টু ট্রেড।
ট্রেড, কমার্স, এগুলো নিয়ে ডিল করছে হচ্ছে আমাদের পার্ট 13। ওকে, আচ্ছা, which of the following articles empower parliament to make any law for the whole or any part of the territory for implementing treaties and international agreement and convention? আচ্ছা, আর্টিকেল 256, 252, 253, 249। আর্টিকেল 249 যদি আমরা দেখি, আর্টিকেল 249 এ কিসের কথা বলছে? যে পার্লামেন্টের কাছে পাওয়ার আছে ন্যাশনাল ইম্পর্টেন্সের ক্ষেত্রে স্টেট লিস্টে হস্তক্ষেপ করতে পারবে। মানে কি, যখন কোনো ইমার্জেন্সি জারি থাকবে তখন স্টেট লিস্টের কোনো সাবজেক্টে পার্লামেন্ট কি করতে পারে? আইন প্রণয়ন করতে পারে। এটা আর্টিকেল 249 এ বলা আছে। আর্টিকেল 253 যদি আমরা দেখি, আর্টিকেল 253তেই আমাদের ইন্টারন্যাশনাল ট্রিটিজ এর কথা বলা আছে, অর্থাৎ লেজিসলেশন ফর গিভিং এফেক্ট টু ইন্টারন্যাশনাল ট্রিটিজ, পার্লামেন্ট টু মেক এনি ল ফর হোল অফ দ্য কান্ট্রি অর পার্ট অফ দ্য টেরিটরি। এই যে ইন্টারন্যাশনাল ট্রিটিজ এর কথা, এটা হচ্ছে আর্টিকেল 153 তে বলা আছে, সরি 253 তে বলা আছে। ঠিক আছে, আর আর্টিকেল 252 তে কি বলা আছে? পাওয়ার অফ দ্য পার্লামেন্ট টু লেজিসলেট ফর টু অর মোর স্টেটস বাই কনসেন্ট অ্যান্ড ইভলভিং সাচ লেজিসলেশন বাই এনি আদার স্টেট। অর্থাৎ দুটো অথবা টু অর মোর স্টেটের ক্ষেত্রে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, টু অর মোর স্টেটের ক্ষেত্রে পার্লামেন্ট ল মেক করতে পারে আরেকটা স্টেটের কনভেনশন নিয়ে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আর্টিকেল 253। হুইচ ওয়ান, আচ্ছা আর্টিকেল 256 টা বাকি থেকে, আর আর্টিকেল 256 হচ্ছে অব্লিগেশনস বিটুইন ইউনিয়ন এন্ড স্টেটের কথা বলা আছে আর্টিকেল 256 এ। ওকে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য সাবজেক্ট অফ কনকারেন্ট লিস্ট? কনকারেন্ট লিস্টের সাবজেক্ট কোনটা না? আচ্ছা, কনকারেন্ট লিস্ট মানে কি? কনকারেন্ট লিস্ট মানে যেই লিস্টে হচ্ছে স্টেট প্লাস ইউনিয়ন, স্টেটও আমাদের আইন প্রণয়ন করতে পারবে আর ইউনিয়নও আমাদের আইন প্রণয়ন করতে পারবে, সেটাকেই বলা হচ্ছে কনকারেন্ট লিস্ট। ঠিক আছে, এর মধ্যে পুলিশ যদি দেখি, পুলিশ হচ্ছে আমাদের স্টেট লিস্টের আন্ডারে পড়ছে, অর্থাৎ এটার ক্ষেত্রে শুধুমাত্র স্টেটই আইন তৈরি করতে পারবে। ক্রিমিনাল ম্যাটার্স, ক্রিমিনাল ল এবং সিভিল ল এর ক্ষেত্রে, ম্যারেজ ল, সব ল এর ক্ষেত্রেই হচ্ছে আমাদের কি কনকারেন্ট লিস্ট, অর্থাৎ স্টেট প্লাস ইউনিয়ন দুটোই আইন তৈরি করতে পারবে। এটা একটা ফেডারেল ফিচার্স এর অংশ। আর রেডিও আর টেলিভিশনের ক্ষেত্রে আমি যদি দেখি, রেডিও, টেলিভিশন এন্ড ব্রডকাস্টিং, এটা মেনলি আমাদের কার কাছে পড়ে? ইউনিয়নের কাছে পড়ে। ইউনিয়ন ব্রডকাস্ট মিনিস্টার আমাদের আছে, এটা ইউনিয়ন লিস্টের আন্ডারে পড়ে। আর ফরেন অ্যাফেয়ার্স অবশ্যই ইউনিয়নের আন্ডারে পড়বে, আমাদের ফরেন মিনিস্টার আছেন এস জয়শঙ্কর মহাশয়। ঠিক আছে, ল অ্যান্ড অর্ডার ইজ ইনক্লুডেড ইন দ্য, ল অ্যান্ড অর্ডার কোন লিস্টে ইনক্লুড করা আছে? ঠিক আছে, আচ্ছা, ল অ্যান্ড অর্ডার, পুলিশ যেরকম স্টেট লিস্টে আছে, ল অ্যান্ড অর্ডারও কিন্তু আমাদের স্টেট লিস্টেরই পার্ট। ওকে, স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট আর কনকারেন্ট লিস্ট জিনিসগুলো কি? ইউনিয়ন লিস্ট হচ্ছে আমাদের কি না, সেন্ট্রাল যেগুলোর ওপর ল তৈরি করতে পারবে সেটাই হচ্ছে আমাদের ইউনিয়ন লিস্ট। আর স্টেট লিস্ট কি জিনিস? স্টেট লিস্ট হচ্ছে আমাদের স্টেট যেগুলোর ওপর ল তৈরি করতে পারবে, যে সাবজেক্ট গুলোর ওপর, সেটা হচ্ছে স্টেট লিস্ট। আর কনকারেন্ট লিস্ট হচ্ছে সেন্ট্রাল এবং স্টেট বোথ যেটার উপর ল তৈরি করতে পারবে। ইউনিয়ন লিস্টে যদি সাবজেক্ট দেখি, তাহলে 100টা সাবজেক্ট ইউনিয়ন লিস্টে আছে। আগে কটা ছিল? আগে ছিল 97টা, 97টা। স্টেট লিস্টে আমরা যদি দেখি 61টা সাবজেক্ট আছে, আগে কটা সাবজেক্ট ছিল? 66টা। আর কনকারেন্ট লিস্টে আমরা যদি দেখি 52টা সাবজেক্ট আছে, আগে কটা ছিল? 47টা। আগে মানে হচ্ছে ডিউরিং ইন্ডিপেন্ডেন্স 47টা সাবজেক্ট ছিল, এখন 66টা, সরি 52টা। স্টেট লিস্টে আগে 66টা সাবজেক্ট ছিল, এখন 61টা। ইউনিয়ন লিস্টে এখন 100টা সাবজেক্ট আছে, আগে 97টা সাবজেক্ট ছিল, 97। ঠিক আছে, চলো। The distribution of power between center and the states in the Indian Constitution is based on the scheme provided in the, আচ্ছা, distribution of power মানে এই যে সেন্ট্রাল লিস্ট, ইউনিয়ন লিস্ট আর হচ্ছে, সরি, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট, এইটার কথা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 থেকে আমাদের নেওয়া হয়েছে। তখন তো এই ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট ছিল না, তখন স্টেটের নাম ছিল হচ্ছে ফেডারেল লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট এবং হচ্ছে আমাদের কনকারেন্ট লিস্ট। ঠিক আছে, এই তিনটে লিস্টের কথা তখন বলা ছিল। এবং তখন যদি দেখি তাহলে ফেডারেল লিস্টে হচ্ছে 59টা সাবজেক্ট ছিল, প্রভিন্সিয়াল লিস্টে হচ্ছে 54টা সাবজেক্ট ছিল এবং কনকারেন্ট লিস্টে 34টা সাবজেক্ট ছিল, যেটা এখন এসে ইউনিয়ন লিস্টে হয়ে গেছে কটা? ইউনিয়ন লিস্টে হয়ে গেছে আমাদের 100টা, স্টেট লিস্টে হয়ে গেছে আমাদের 61টা
আর কনকারেন্ট লিস্টে আমাদের হয়ে গেছে 52টা। ওকে, রেসিডুয়ারি পাওয়ার আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন মিনস, আচ্ছা রেসিডুয়ারি পাওয়ার কি জিনিস না, রেসিডুয়ারি পাওয়ার হচ্ছে এই যে স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট এবং কনকারেন্ট লিস্ট আমি বললাম, এর বাইরে কোনো যদি হঠাৎ মানে কোনো জিনিসের বিষয় যদি ল তৈরি করতে হয়, মানে এই যে 100টা সাবজেক্ট, 61টা সাবজেক্ট, 52টা সাবজেক্ট, এর বাইরে যদি কোনো ল তৈরি করতে হয়, সেইটাকে বলছে রেসিডুয়ারি পাওয়ার। তাহলে এখানে অপশনস অনুযায়ী ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নয়, ইন্টারনাল ইমার্জেন্সি নয়, the powers which have not been specifically enumerated in the union list, state list and concurrent list, এই তিনটে লিস্টে যাদের কথা বলা নেই, সেই পাওয়ারটা কাকে দেওয়া আছে। আচ্ছা এটাও আমাদের 1935 এর অ্যাক্ট থেকে নেওয়া হয়েছে। 1935 এর অ্যাক্টে এই পাওয়ারটা কাকে দেওয়া ছিল, আমাদের যে গভর্নর জেনারেল যিনি ছিলেন, মানে ভাইসরয় অ্যাকচুয়ালি, গভর্নর বা রেদার দেন আরো ভালো কথাই বললে ভাইসরয়ের হাতে এই পাওয়ারটা ছিল। কিন্তু আমাদের রেসিডুয়ারি পাওয়ার ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কাকে দেওয়া আছে, এটা সেন্ট্রালকে দেওয়া আছে, মানে পার্লামেন্টকে এটা দেওয়া আছে। তো শুধুমাত্র এটাতে কে ল তৈরি করতে পারবে, ইউনিয়ন লেজিসলেচার। ঠিক আছে, ইউনিয়ন লেজিসলেচার এটাতে ল তৈরি করতে পারবে রেসিডুয়ারি পাওয়ার। এই রেসিডুয়ারি পাওয়ার অফ দ্য পার্লামেন্ট, এটার আর্টিকেল কত, আর্টিকেল হচ্ছে 248-এ এই রেসিডুয়ারি পাওয়ার অফ পার্লামেন্টের কথা বলা আছে। Which of the constitutional provision lays down that taxes can neither be levied nor collected without the authority of law, অর্থাৎ অথরিটি অফ ল ছাড়া যে ট্যাক্স কালেক্ট করা যাবে না, এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে। আচ্ছা এটা বলা আছে আমাদের আর্টিকেল 265। আর্টিকেল 265-তে কিসের কথা বলা আছে না, অথরিটি অফ ল ছাড়া ট্যাক্স কালেকশন করা যাবে না। ওকে, বাকি অতটা ইম্পর্টেন্ট নয়। 368 নম্বর আর্টিকেল যদি আমরা দেখি, এখানে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশনের কথা বলা আছে, অর্থাৎ পার্লামেন্টের কাছে পাওয়ার আছে কিসের, অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। বাকি 266, 300 এতটা ইম্পর্টেন্ট আর্টিকেল নয়। চলো, আচ্ছা আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ট্যাক্সেস আর লিভড and collected by the center but distributed between center and states। আচ্ছা এই যে ট্যাক্সেস ডিউটিস আর কালেক্টেড মানে লিভড বাই দ্য ইউনিয়ন বাট কালেক্টেড অ্যান্ড ডিস্ট্রিবিউটেড ইন দ্য স্টেটস, এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে, এটা বলা আছে হচ্ছে আমাদের আর্টিকেল 268 এ। ঠিক আছে, 268 নম্বরের আর্টিকেলে এটা বলা আছে। 269 নম্বর আর্টিকেলে কি বলা আছে, ট্যাক্সেস লিভড এন্ড কালেক্টেড বাই দ্য ইউনিয়ন বাট অ্যাসাইন টু দ্য স্টেটস, মানে এই যে ট্যাক্সটা যে কালেক্ট করা হবে ইউনিয়নের দ্বারা, কিন্তু এটা অ্যাসাইন করবে কাকে, স্টেট, মানে স্টেটও যদি কালেক্ট করে সেটা ইউনিয়নকে দেবে। ঠিক আছে, আর্টিকেল 270 কি বলা আছে, আচ্ছা আর্টিকেল 270 অতটা লাগবে না, ওই স্টেটের এতের কথা বলা আছে, ট্যাক্সের কথা বলা আছে। আর 271 আমাদের পাওয়ার অফ দ্য পার্লামেন্ট টু ইনক্রিজ ট্যাক্সেস, মানে এটা সার্চেজের কথা বলা আছে 271, অতটা ইম্পর্টেন্ট নয়। সার্চেজ মানে ট্যাক্স আপন ট্যাক্স যেটা হয় সেটার কথা হচ্ছে, ইউনিয়ন যদি চায় তাহলে ট্যাক্স আপন ট্যাক্স নিতে পারে, এটার কথাই হচ্ছে আর্টিকেল 271 বলা আছে, অতটা ইম্পর্টেন্ট কিছু নয়। মানে জেনে রাখা এই যে ডিস্ট্রিবিউশন বিটুইন সেন্ট্রাল এন্ড স্টেটের ক্ষেত্রে ট্যাক্সের ক্ষেত্রে এটা 268 নম্বর আর্টিকেলে বলা আছে। হুইচ আর্টিকেল among the following says that Indian constitution provisions about interstate relation, ইন্টারস্টেট রিলেশনের কথা কত নম্বর আর্টিকেলে বলা আছে। আচ্ছা ইন্টারস্টেট রিলেশনের কথা বলা আছে আমাদের 263 নম্বর আর্টিকেলে। এই আর্টিকেলটা খুব ইম্পর্টেন্ট, যেখানে ইন্টারস্টেট কাউন্সিল এস্টাবলিশমেন্টের কথা বলা আছে, যেটা সেন্টার এবং স্টেটের মধ্যে, ইন্টারস্টেটের মধ্যে আমাদের কি করবে, রিলেশন মেনটেন করবে। 262 নম্বর আর্টিকেলে কিসের কথা বলা আছে, যে ওয়াটার ডিসপিউট, রিভার নিয়ে যদি দুটো স্টেটের মধ্যে ওয়াটার ডিসপিউট হয় তার কথা এখানে বলা আছে 262 নম্বর আর্টিকেল। 264 নম্বর আর্টিকেলে কি বলা আছে, টার্মস অফ দ্য ফিনান্স কমিশন, অর্থাৎ 280 নম্বর আর্টিকেলে যে ফিনান্স কমিশন এস্টাবলিশমেন্টের কথা বলা আছে, তার টার্মস এর কথা বলা আছে হচ্ছে 264 নম্বর আর্টিকেলে। আর 265 নম্বর আর্টিকেলে কি বলা আছে, ট্যাক্সেস নট টু বি ইম্পোজ সেভস বাই অথরিটি অফ ল, অর্থাৎ এই যে ফার্স্ট যেটা আমরা করছিলাম, এই যে এই অথরিটি অফ ল ছাড়া যে ট্যাক্স কালেকশন করা যাবে না, সেটার কথাই হচ্ছে আমাদের 265 নম্বর আর্টিকেলে বলা আছে। ওকে, an interstate council may be established by interstate council, যেটা হচ্ছে আমাদের 263 নম্বর আর্টিকেলে যেটার কথা বলা আছে ইন্টারস্টেট কাউন্সিল, এটা
কার দ্বারা এস্টাবলিশ করা হবে? এটা হচ্ছে বাই প্রেসিডেন্ট, সরি পার্লামেন্ট নয়, ভুল মার্ক করেছি, বাই প্রেসিডেন্টের দ্বারা এটা তৈরি হবে। এটা বলা আছে কত নম্বর আর্টিকেলে? 263 নম্বর আর্টিকেলেই এটা বলা আছে। পার্লামেন্ট ল তৈরি করতে পারবে, কিন্তু ইন্টারস্টেট কাউন্সিল তৈরি হবে কার দ্বারা? প্রেসিডেন্টের দ্বারা। In which year interstate council was established on the recommendation of সরকারিয়া কমিশন? আছে সরকারি কমিশনের রেকমেন্ডেশন। অ্যাকচুয়ালি সরকারি কমিশন কত সালে এস্টাবলিশ হয়? 1983 তে হচ্ছে, সরি 1983 তে সরকারিয়া কমিশন এস্টাবলিশ করা হয় ইন্টারস্টেট কাউন্সিল রিলেটেড ডিসপুটের জন্য, এবং 1990 সালে ফার্স্ট ইন্টারস্টেট কাউন্সিল এস্টাবলিশ হয়। ঠিক আছে, চলো। হু ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য ইন্টারস্টেট কাউন্সিল? ইন্টারস্টেট কাউন্সিলের এক্স অফিসিও চেয়ারম্যান কি? তার আগে জানি যে ইন্টারস্টেট কাউন্সিল কাকে কাকে নিয়ে গঠিত। ইন্টারস্টেট কাউন্সিলে হচ্ছে থাকবে, ফার্স্ট হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার, সেকেন্ড হচ্ছে চিফ মিনিস্টার অফ অল স্টেটস, ঠিক আছে। আচ্ছা, থার্ড থাকবে চিফ মিনিস্টার অফ ইউনিয়ন টেরিটরিজ, ইউটিস, আমি লিখে দিচ্ছি ইউটিস হ্যাভিং লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ যেসব ইউনিয়ন টেরিটরিজ এর লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে তাদের চিফ মিনিস্টার। ফোর্থ হবে অ্যাডমিনিস্ট্রেটর অফ ইউটিস, অ্যাডমিনিস্ট্রেটর অফ ইউটিস অর্থাৎ ইউনিয়ন টেরিটরিজদের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটর, যাদের ক্ষেত্রে হ্যাভিং নট হ্যাভিং লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যাদের ক্ষেত্রে লেজিসলেটিভ অ্যাসেম্বলি নেই, তাদের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটর যিনি আছেন তিনি যোগ দেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে গভর্নর্স অফ স্টেট আন্ডার প্রেসিডেন্ট রুল, অর্থাৎ কোন স্টেটে যদি প্রেসিডেন্ট রুল চলে সেই স্টেটের গভর্নর থাকবেন। আচ্ছা, আর লাস্ট একদম 6 নম্বর প্রভিশন কি বলছে? 6 সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টার, 6জন সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টার থাকবেন, ইনক্লুডিং হোম মিনিস্টার থাকবেন, ইনক্লুডিং হোম মিনিস্টার, এবং তারা কার দ্বারা নমিনেটেড হবেন? প্রাইম মিনিস্টারের দ্বারা নমিনেটেড হবেন। এই হচ্ছে টোটাল ইন্টারস্টেট কাউন্সিলের বডি। ওকে, এবং এখানে আমাদের এক্স অফিসিও চেয়ারম্যান কে হবেন? প্রাইম মিনিস্টার। তো প্রাইম মিনিস্টার ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ ইন্টারস্টেট কাউন্সিল। আরেকটা জিনিস এখানে জেনে রাখো, জোনাল কাউন্সিলের ক্ষেত্রে কিন্তু হোম মিনিস্টার আমাদের চেয়ারম্যান হয়। জোনাল কাউন্সিলের ক্ষেত্রে হোম মিনিস্টার, ইন্টারস্টেট কাউন্সিলের ক্ষেত্রে প্রাইম মিনিস্টার। ইন্টারস্টেট কাউন্সিলের বডি হচ্ছে এটা: প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার অফ অল স্টেটস, চিফ মিনিস্টার অফ ইউটিস হ্যাভিং লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অ্যাডমিনিস্ট্রেটর অফ ইউটিস নট হ্যাভিং লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি নেই, গভর্নর্স অফ স্টেট আন্ডার প্রেসিডেন্ট রুল, প্রেসিডেন্ট রুলে যেসব গভর্নর আছেন, যেসব স্টেট আছে তাদের গভর্নর, এবং 6জন সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টার থাকবেন, ইনক্লুডিং হোম মিনিস্টার, মানে হোম মিনিস্টার থাকবেনই, এবং তাদেরকে নমিনেট কে করবেন? আমাদের প্রাইম মিনিস্টার। দ্য জোনাল কাউন্সিলস আর কনস্টিটিউটেড বাই, আচ্ছা জোনাল কাউন্সিল কিসের দ্বারা কনস্টিটিউট হবে? জোনাল কাউন্সিল কিন্তু পার্লামেন্টারি লজ দ্বারা কনস্টিটিউট হবে, অর্থাৎ জোনাল কাউন্সিল ইজ আ স্ট্যাটুটারি বডি, স্ট্যাটুটারি বডি। জোনাল কাউন্সিল হচ্ছে একটা স্ট্যাটুটারি বডি, এটা হচ্ছে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট যে আমাদের আছে, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 এর আন্ডারে জোনাল কাউন্সিল কিন্তু এস্টাবলিশ হয়েছে। ঠিক আছে, এটা একটা পার্লামেন্টারি ল এর মাধ্যমে এস্টাবলিশ হওয়া বডি। The Government of India set up Second Commission on Center-State Relations under the chairmanship of Madan Mohan Punchi in which year? সেন্টার স্টেট রিলেশনের যে কমিশন, পুঞ্চি কমিশন কত সালে এস্টাবলিশ হয়? এটা হচ্ছে 2007 সালে, 27th এপ্রিল আমাদের পুঞ্চি কমিশন আছে। ঠিক আছে, আচ্ছা, হু অ্যামংস দ্য ফলোইং ইজ কনসিডার টু বি ফাদার অফ দ্য লোকাল সেলফ গভর্নমেন্ট? ফাদার অফ দ্য লোকাল সেলফ গভর্নমেন্ট যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে লর্ড রিপনকে বলা হয়, যাকে আমাদের পপুলার ভাইসরয় অফ ইন্ডিয়াও বলা হয়। ভাইসরয় অফ ইন্ডিয়া বলা হয়। ইনি কি করেছিলেন? ইনি হচ্ছে আমাদের যে ভার্নাকুলার পেস অ্যাক্ট ছিল সেটা রিপিল করেছিলেন। আচ্ছা, লর্ড কার্জনকে কি বলা হয়? লর্ড কার্জনকে ঔরঙ্গজেব অফ ইন্ডিয়া বলা হয়।
ঔরঙ্গজেব অফ ইন্ডিয়া, ইন্ডিয়া বলা হয়েছে লর্ড কার্জন। লর্ড কার্জনের সময় আমাদের বঙ্গভঙ্গ হয় 1905 সালে, আমরা জানি। ঠিক আছে। আচ্ছা, লর্ড ক্যানিং এর সময় আমাদের সেপই মিউটিনি হয় 1857। ঠিক আছে। এরপরে 1858 তে উনি কি করেন, কুইন্স প্রোক্লেমেশন করেন 1 নভেম্বর 1858। লর্ড কানিং এর সময় 1859-এ পোর্টফোলিও সিস্টেম ইন্ট্রোডিউস হয়। ঠিক আছে। আর কি হয় লর্ড ক্যানিং এর সময়, আম, এইগুলোই জেনে রাখো। হ্যাঁ, আর একটা জিনিস লর্ড ক্যানিং এর জন্য ইম্পর্টেন্ট, এটা একটু আলাদা কালিতে লিখে দিই তাহলে বুঝতে পারবে। উইডো রিম্যারেজ অ্যাক্ট, উইডো রিম্যারেজ অ্যাক্ট, যেটা কিন্তু ড্রাফট করেছিলেন লর্ড ডালহৌসি, কিন্তু এটা অ্যাক্টে পরিণত হয় কার সময়, লর্ড ক্যানিং এর সময় 1856। আর এটা ড্রাফটিং করেন কিন্তু ডালহৌসি। ডালহৌসির হচ্ছে সত্য বিলোপ নীতি, ডক্ট্রিন অফ ল্যাপস, যেটা ডক্ট্রিন অফ ল্যাপস। ঠিক আছে। সাতারা, সম্বলপুর, ঝাঁসি এগুলোকে ডক্ট্রিন অফ ল্যাপস এর মাধ্যমে ক্যাপচার করেছিল। আচ্ছা, ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়েজ বলা হয় ডালহৌসিকে। পিডাব্লিউডি ডিপার্টমেন্ট এস্টাবলিশ করেন ডালহৌসি। ঠিক আছে, এগুলো মনে রাখবে। এই উইডো রিম্যারেজ অ্যাক্ট, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বিসিএস এর ক্ষেত্রে। উইডো রিম্যারেজ অ্যাক্ট ড্রাফট হয় কিন্তু ডালহৌসির আমলে, কিন্তু সাইন হয় লর্ড ক্যানিং এর আমলে। থ্যাংক ইউ এভরিওয়ান, হোপ ইউ এনজয় দ্য সেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।